এই শহরে সব হলদে সোডিয়াম বাতি সাদা হয়ে গেছে। এই শহরের সব চেনা খোলা মাঠে দালান উঠে গেছে। এই শহরের সব হলদে সোডিয়াম বাতি সাদা হয়ে গেছে। এই শহরের সব চেনা খোলা মাঠে দালান উঠে গেছে। প্রিয় নীল আকাশ ঢেকে গেছে ধূসর ধোঁয়ায়। শুধু বোকাই আমি ভুলতে পারিনি তোমায়। শুধু বোকাই আমি ভুলতে পারিনি তোমায়। সুপ্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে। আমি প্রায় একটা কথা বলি, গান ছাড়া জীবনটা আসলে কেমন হতো, ভাবাই যায় না আসলে এরকম একটা জীবন। এবং আমি শুধু ভাবি, আমার মতো অনেকেই নিশ্চয়ই আছেন যারা আসলে গান শুনতে শুনতে হয়তো একটা সময় ভাবনায় বসেন যে একজনের গায়কই তো আমাদেরকে ভীষণভাবে তার প্রেমে ফেলতে পারে, কিন্তু একজন গায়ক যখন একই সঙ্গে গাইতে পারেন, একই সঙ্গে গান লিখতে পারেন এবং সেই সঙ্গে গান সুরও করতে পারেন, সেই মানুষটি কতই না আসলে সৃষ্টিশীল একজন মানুষ। এবং গত বছরের মতো এবারও একজন সিঙ্গার এবং সং রাইটার এরকম কয়েকজন পারফর্মারকে নিয়ে আবারও গানওয়ালাদের গান দ্বিতীয় কিস্তি এরকম একটা আয়োজন হতে যাচ্ছে। আয়োজন করেছেন আজব কারখানা। এবার দ্বিতীয় কিস্তি আয়োজিত হবে বনানীর যাত্রাবিরতিতে শুক্রবার আগামী 31 অক্টোবর। সেই গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি এবং আমাদের শুরুটা করেছে আজকে জয় শাহরিয়ার, সিঙ্গার সং রাইটার, আপনারা সবাই তাকে চেনেন। এবং সেই সঙ্গে রয়েছেন সাহস মুস্তাফিজ এবং সেই সঙ্গে রয়েছেন নাহিদ। তিনজনকে ওয়েলকাম টু দ্য স্টুডিও। কেমন আছেন সবাই? ভালো আছি। শাহরিয়ার ভাই কেমন আছেন? আমি ভালো আছি। শুরুটা শুনেই বোঝা গেছে অনেক ভালো আছেন। এবং শরীরটা ঠিক নেই কিন্তু আমি ভালো আছি। এবং স্বাগত তিনজনকেই, শুভেচ্ছা হেমন্তের। এবং সামনের 31 অক্টোবর এবারে দ্বিতীয় কিস্তি গানওয়ালাদের গানের, যদি আমি সব ঠিক বলেছি কিনা। হ্যাঁ ঠিক আছে। একটু আয়োজন সম্পর্কে একটু বলেন না কেমন? আয়োজনটা হচ্ছে গতবার আমরা 7 জন ছিলাম, লিমন ভাই, আমি, আহমেদ হাসান সানি, শুভ্র, সভ্যতা, কাকতাল এবং সুরিত স্বাগত। তো এবার যেটা হচ্ছে, এবার 8 জন গাইছে। নাহিদ গেছে, নাহিদ হাসান, সাহস মুস্তাফিজ, ওরা 2 জন ছাড়াও আরো 6 জন থাকছে। মুন ভাই, অটামনান মুন, লাবি কামাল গৌরব, খোয়াম শানু সন্ধি, অ্যাঞ্জেল নূর, সোহান আলী এবং সাদি শাহনেওয়াজ। ওয়ান্ডারফুল। টোটালি 8 জন গাইবে। আজব কারখানার আয়োজন। আমি সুন্দর মুখস্থ 8 জনের নাম ঠিকঠাক একদম ঠিক বলেছেন, আমি দেখছি সিরিয়াল ভাই বলেছেন। এবং তাদের স্বাতন্ত্র্য পরিবেশনা থাকবে এবং চমৎকার একটি ব্যাপার। কেন এরকম আয়োজনটি এইভাবে চিন্তা করা হলো যদি জিজ্ঞেস করি? আমার খুব এটা আছে গানওয়ালাদের গান। গানওয়ালা নামটাও আসলে আমার বা আমাদের দেয়া, আমরা ভেবেছি। সিঙ্গার সংরাইটার তো আসলে ইংরেজিতে বলে, পৃথিবীতে এই টার্মটা মিউজিক্যালি ইউজ করা হয় যারা লিখে শুরু করে গায় তাদেরকে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে বাংলায় গানওয়ালা শব্দটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হয়, বা একটা কাব্যিক জায়গা থেকে চেষ্টা করেছি। এটা হয়তো কোনো কি বলবো, ওই গ্রামাটিক্যাল ভিত্তি হয়তো নাই, কিন্তু হয়তো 10 বছর 20 বছর 30 বছর পর এটাই এসেও যেতে পারে ডিকশনারিতে। তো সেই জায়গা থেকে করা। আর মূল কারণটা হচ্ছে আমরা তো সাধারণত খুবই স্টেরিওটাইপ কিছু ইভেন্টস দেখে অভ্যস্ত, একদম কি বলবো, খুব চাহিদা সম্পন্ন যারা পপ স্টার তাদেরকে নিয়ে কনসার্ট হয়, একটা বাণিজ্যিক দিক থাকে। কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু সব জনরার একটা আলাদা জায়গা থাকে। হ্যাঁ, একটা যেমন ব্লুজ কনসার্টও হয়, একটা জ্যাজ বারও থাকে, আবার রক কনসার্ট হয়, আবার পপ আর্টিস্টও থাকে। সবারই যার যার মতন করে কাজ করবার জায়গা থাকে। আন্ডারগ্রাউন্ড কনসার্টও হচ্ছে, আবার মেটাল, ডেথ মেটাল, থ্রাশ মেটাল, সব ধরনের জায়গা। আমরা কেন জানি খুব বেশি একেবারেই মেইন স্ট্রিম মূলধারায় একটা জনরাতে আটকে থাকি। তার বাইরে যারা কাজ করে তাদের নিজেদেরকে প্রকাশ করবার মাধ্যম সেভাবে থাকে না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সেই জায়গা থেকে অনেক সুবিধা আছে। হয়তো নাহিদ বা সাহস বদর মতো যারা আছে, আমাদের মতন যারা আছে, নিজেদের গান হয়তো পৌঁছে যাচ্ছে মানুষের কাছে, কিন্তু যে লাইভ কনসার্টস বলি বা বিভিন্ন ধরনের উদ্যোগ বলি, এসব জায়গায় সিঙ্গার সংরাইটাররা খুব একেবারেই অনুপস্থিত বলা যেতে পারে। এবং আমি বিং আ সিঙ্গার সংরাইটার, আমি যেটা ফিল করি, এই ধরনের যারা শিল্পী, এই গানওয়ালারা আসলে সবার মাঝে থেকেও একা থাকেন।
কারণ তিনি নিজেই লিখছেন, শুরু করছেন, গাইছেন, ফলে হয়তো অনেকের সাথে তার মেশা হচ্ছে না, অনেকের সাথে অনেক ধরনের কাজ নিজেই তো ক্রিয়েশনটা পুরোটা করছেন। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে এই যে একা থাকা মানুষগুলো কিন্তু আবার একসাথে কাজ করার ইচ্ছাটা সবারই থাকে, সেটার মেলবন্ধন গানওয়ালাদের গান। আর আমার যেটা মনে হয়েছে, মানে সিঙ্গল সংরাইটার যারা, তারা আলাদা কোথায়, তাদের কিন্তু প্রত্যেকেরই একটা নিজস্ব দর্শন থাকে, স্বাতন্ত্র্য থাকে। স্বাতন্ত্র্য হয়তো সবারই থাকে, গায়কিতে একটা স্বাতন্ত্র্য থাকে, যিনি শুধু ভোকালিস্ট, কিন্তু তিনি হয়তো আজকে আমার সুর করা একটা গান গাইছেন, সেটা তো আমার মতো গান, আর একটু পরে হয়তো একটা ফোক নাম্বার করছেন, আবার হয়তো গিয়ে একটা সিনেমার গান গাইছেন, খুব চটুল গান। মানে তার যেই দর্শন, সেটা কিন্তু তার গায়কিতে বা গানে তার স্বাতন্ত্র্য ফুটে ওঠে, কিন্তু তার দর্শনটা হয়তো আলাদাভাবে তার গানে থাকে না, কারণ তিনি গানটা তিনি সৃষ্টি করেন না। কিন্তু সিঙ্গার সংরাইটার যারা, তারা যেহেতু নিজেই লেখেন, সুর করেন এবং গানটা কণ্ঠে ধারণ করেন, পুরোটাই আসলে এদের একটা নিজেদের আলাদা দর্শন থাকে। সেটা আমি ওই বব ডিলান থেকে কবির সুমন বলি, কিংবা পিট সিগার থেকে আমাদের সঞ্জীব চৌধুরী বলি। তো এই ধারাবাহিকতা তো আমাদের এই শহরে, এই মাটিতে, এই দেশে এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তো সেই ধারাবাহিকতা আমরা যারা কাজ করি, তার একসাথে একটা আয়োজন, গানওয়ালাদের গান, এবার দ্বিতীয় আয়োজন। শুনতে অসাধারণ লাগে শারীরিক। চিন্তা করেন কখন এগুলো? আসলে আমি আসলে খুব ভাবি। এবং আপনি সবসময় স্রোতের বিপরীতে গান নিয়ে চলার চেষ্টা করেন। আপনি সিডি বের করেছিলেন কদিন আগে, আপনার মনে হয়েছে বের করা দরকার। সিডিটা শুনেছি বাসায় নিয়ে, এত যত্ন করেন, এত কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ডুইং ইট ফর আস। আমি একটু সাহস মুস্তাফিজের কাছে আসবো এবং নাহিদের কাছে জিজ্ঞেস করতে চাইবো যে এবারের আয়োজন সম্পর্কে আপনারা যদি একটু বলেন, আপনাদের এবারের সাহসের কাছে জানতে চাইবো যে এবারের পার্টিসিপেশন কেমন হবে, কি ভাবছেন পুরো আয়োজন সম্পর্কে? না, জয় ভাইয়ের সাথেই আমি ইকো করতে চাই যে এই কনসেপ্টটাই তো একটু বাংলাদেশে এটার খুব বেশি চর্চা হয় না। মানে আমরা নীরবে নিভৃতে যারা নিজের সৃষ্টি গান গাইতে চাই, অনেকটা নীরবে নিভৃতে নিজেদের মতো করে, এবং এই শিল্পীরা একটু অভিমানীয় হয়। আপনি এদেরকে খুব অনেক জায়গায় অনেকভাবে দেখবেন না, একটা নির্দিষ্ট জনরাকে ফলো করে বা নিজে যা বলতে চাই সেরকম করে বলার একটা চেষ্টা থাকে। ফলে উপযুক্ত শ্রোতা আমরা খুঁজি যারা এই গানগুলোকে ওন করবে। তো সেরকম একটা প্ল্যাটফর্ম জয় ভাই যখন করছিলেন গানওয়ালাদের গান প্রথম এপিসোড, সেখানে আমি দর্শক হিসেবে গিয়েছিলাম। এবং আমার এত ভালো লেগেছিল যে যেই শিল্পীদের নাম জয় ভাই একটু আগে বলেছেন, আমি রিপিট করতে চাই না, প্রত্যেকের স্বাতন্ত্র্য, নিজেদের সৃষ্টি করার যে একটা অন্যরকম চেষ্টা, এটা আমাকেও খুব অনুপ্রাণিত করেছিল যে বিইং এ সিঙ্গার সংরাইটার। এবং সেই সেকেন্ড এপিসোডে যাদের নাম আপনারা শুনছেন, তারা প্রত্যেকেই কিন্তু আপনি দেখেন প্রত্যেকের কাজের মধ্যে আলাদা আলাদা খুঁজে পাওয়া যায়। আপনি 8 জনের বা 7 জনের যে নাম, 8 জন, এবার তো 8 জন গাইবে, প্রত্যেকের আলাদা আলাদা কাজকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, প্রত্যেকের আলাদা আলাদা ভাবনা আছে। তো সেই জায়গাগুলো যখন একসাথে হবে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এইখানে যারা গান শুনতে আসবেন তারা সত্যিকার অর্থেই এই গানগুলোকে সেই ভালোবেসে আসবেন শুনবার জন্য, এই শিল্পীদেরকে ভালোবেসে। ফলে একটা অসাধারণ মুহূর্ত তৈরি হবে। অর্থাৎ ওই 31 তারিখ শুক্রবার যাত্রাবিরতির ওই সময়টা ভীষণ আনন্দময় হবে, একটা শান্তি। মিউজিশিয়ানরা অনেক শান্তি খোঁজে, যে সবসময় তো চিল্লায় গান করলেই শান্তি হয় না, অনেক সময় নীরবে গান করতেও শান্তি লাগে। সেই শান্তিটা আমরা গানের জন্য গান হবে সেদিন বলতে পারি। সাহেব বলেছেন শুরুতে মেইন স্ট্রিমের বাইরে গিয়ে আসলে করা। আমি তো আবার নাহিদের কাছে শুনতে চাই, আপনি কি একো করবেন নাকি আপনার মতো কিছু বলতে চাইবেন এই সম্পর্কে? না, এই বিষয়টা হচ্ছে যে জয় ভাই যে কথা বললো, সাহস ভাই যে কথা বললো, একদম আমি একমত, একদম অ্যালাইন করতেছি বিষয়টাতে। একটা বিষয় হচ্ছে যে একটা টপিকের উপরেই 7 জন মানুষ গাবো, ধরেন, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে ধরেন ভালোবাসা সম্পর্কে গাবো, কিন্তু গল্পগুলো 8 ধরনের হবে। এই ব্যাপারটা খুবই সুন্দর, ভাবতে তো ভালো লাগছে। হ্যাঁ, আমি যে সিঙ্গার সংরাইটার হিসেবে এই এত বড় বড় মানুষদের সামনে ওখানে সাথে গাইবো, এটা খুবই আনন্দের। সত্যি। আমি একটু জয় সারিয়ার কাছে জানতে চাইবো যে চ্যালেঞ্জটা কেমন ছিল, যেহেতু এটা একটি অন্যরকম একটা আয়োজন এবং দর্শক নিশ্চয়ই আসবেন এবং যেই জানবে এটা সম্পর্কে, আমি নিশ্চিত যারা গান ভালোবাসেন তারা নিশ্চয়ই নিজে থেকেই যাবেন, নিজে আগ্রহী যাবেন। বাট অ্যারেঞ্জিং দিস টাইপ অফ মানে প্রোগ্রাম একটা ডিস্টেন্স, মানে এটা কেমন ছিল আসলে? চ্যালেঞ্জ ছিল কিনা বা কিভাবে করেছেন আপনি? চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে, এই ধরনের কাজ করতে গেলে একটা চ্যালেঞ্জ থাকবে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা, আমি আসলে চ্যালেঞ্জটা সেভাবে মানে ফেস করি না, কারণ আমার কনসেপ্টটা খুব ক্লিয়ার, আমি জানি আমি কি করতে চাচ্ছি, এবং এখানে বাণিজ্যিক বিষয়টা মোটেও গুরুত্বপূর্ণ না। আমরা গতবার, আর এবার তো আরো সোজা, কারণ গতবার যেহেতু আমরা করে ফেলেছি বেশ সফলভাবে প্রথম আয়োজনটা,
তাই দ্বিতীয় আয়োজনটা মোটামুটি ফরম্যাট আমরা জানি আমরা কি করব। আর এই জায়গায় যেটা হয়েছে মানে এইটা তো আসলে এক ধরনের কমিউনিটি শো, এই কালচারটাও হয়তো হওয়া দরকার। যেমন এই শোটায় কিন্তু আসলে ইন আ সেন্স এটার আয়োজক আজব কারখানা, কিন্তু এটাতে কিন্তু প্রত্যেকটা শিল্পী কিন্তু ওয়ান অফ দ্য প্রডিউসার্স। কিরকম, এটা কিন্তু আমরা এক ধরনের একটা কমিউনিটি বিল্ড আপের চেষ্টা করছি। এখানে যদি বাণিজ্যিকভাবে সফল হই আমরা, সেটার ভাগ সবাই পাবে। আচ্ছা, আর যদি ব্যর্থ হয় সেটা আজবের হবে যদিও। সেই জায়গা থেকে মানে আমরা সেটাও বিল্ড করার চেষ্টা করছি। কারণ এখানে যারা আমরা, যেমন আমি গান বেচেই খাই, এটাই আমার পেশা। এই 8 জনের মধ্যে অনেকেরই পেশা, মুন ভাই শুধু গানই করেন। হ্যাঁ, তো এরকম 1-2 জন এই 8 জনের মধ্যেও আছে। ভাই আমি গানই করতে চাইছিলাম কিন্তু হয় না, সেটা আরেকটা জিনিস। তো সেই জায়গা থেকে, এবং ওই যে ও যদি গানই করতে মানে চায়, অন্য কিছু করতে চায় না, হয়তো 2 বছর পর গিয়ে সেই জায়গাটা তৈরি হবে। সেটার প্ল্যাটফর্মটা তৈরির ক্ষেত্রে হয়তো এরকম সবগুলি একটা হেল্পফুল মানে হেল্প করবে। তো সেই জায়গা থেকে এটা একটু ডিফারেন্ট। আমরা তো আসলে ইউজুয়ালি যে বললাম সাধারণত শোতে কি হয়, আমি নিজে একটা কনসার্ট করলে তো আমার একটা রেমুনারেশন থাকে, আমি এত টাকা নিব, আমাকে অ্যাডভান্স করে গেলে আমি একটা সাইন করব, শোতে ওঠার আগে ফুল পেমেন্ট দিতে হবে, নয়তো আমি স্টেজে উঠবো না। এটা শুনতে অনেক হার্শ লাগে, কিন্তু কারণ আমরা জীবনে এরকম অনেক শো করছি, সবশেষে আর পেমেন্ট পাই নাই। হ্যাঁ, সেই জন্য এখন আর পেমেন্ট ছাড়া শোতে উঠি না। কিন্তু মানুষ ওটাকে দেখে, এর গান গায় কিন্তু এত কঠিন লোক, টাকা ছাড়া স্টেজে উঠতে চায় না। কিন্তু এরকম প্রত্যেক শিল্পী বঞ্চিত হয়। কিন্তু এই শোটা কিন্তু ডিফারেন্ট। মানে ওদেরকে কিন্তু এমন না যে আজব কারখানা আগে টাকাটা না দিলে স্টেজ উঠবে না, এটা ওরও শো, এটা তারা স্টেক হোল্ডার্স আর কি, সবাই স্টেক হোল্ডার্স, এক্স্যাক্টলি। এবং তখনই ওনারশিপটা গ্রো করে। এবং আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করি, যেটা আমারও খুব ভালো লেগেছে। গানওয়ালাদের গান প্রথমবার করবার সময় আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা করেছিলাম 7 জন শিল্পীকে নিয়ে, এবার যখন দ্বিতীয়বার করছি, আমি শুরুতে সেই 7 জনকে জানাই আমরা দ্বিতীয়বার করতে যাচ্ছি, আমি এই গ্রুপে 8 জনকে যোগ করব। আচ্ছা, কিন্তু আমার ইচ্ছা আপনারা 7 জনও এখানে থাকেন, কারণ আমি চাই আমাদের কমিউনিটির বড় হোক, আমাদের একটা সহযোগিতায় মানে বন্ধুতায় বাংলাদেশ সিঙ্গার সংরাইটার্স হাব নামে একটা অর্গানাইজেশন কাজ করছে, সেটা আমাদেরই। আমরা চেষ্টা করছি আমরা যারা সিঙ্গার সংরাইটার তারা একটু একত্রিত হয়ে একসাথে কিছু কাজ করবার। এবং ওই 7 জন কিন্তু খুবই আনন্দের সাথে সেটা সাথে যুক্ত হয়েছে, এবং তারাও কিন্তু তাদের মতন করে শেয়ার করছে বা প্রমোট করছে শোটাকে। এই যে ওনারশিপটা, 31 তারিখ কিন্তু আমি গাইবো না, 31 তারিখ কিন্তু লিমন ভাই গাইবে না, 31 তারিখ কিন্তু সভ্যতা গাইবে না, সানি গাইবে না, কিন্তু অল অফ দেম আর মানে ইন আ সেন্স এই পুরো জিনিসটার স্টেক হোল্ডার এবং সেটাকে ওন করে। তো এই জায়গাটা থেকে আমার ধারণা আমরা ভালো কিছু করতে পারবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অনেক ক্ষেত্রে আমরা শুনি যে শিল্পীদের মধ্যে একতা থাকে না, বা শিল্পীদের মধ্যে এক ধরনের কি বলবো জেলাসি কাজ করে। ওটা একদিক দিয়ে কিন্তু ভালো, মানে একটা ভালো গান শুনলে আমার সারা জীবন মনে হয় এই গানটা আমি কেন করতে পারলাম না, কিন্তু তার মানে কিন্তু আমি ওই শিল্পীটার প্রতি আমার বিরাগ নাই, আমার বিরাগটা কিন্তু আমার উপর, এই গানটা আমার মাধ্যমে কেন আসলো না, এই আফসোসটা কিন্তু সব শিল্পীর হয়, এবং এটা ভালো। কিন্তু আদার দেন দ্যাট, এই যে আমরা একসাথে এখন ওই গ্রুপে 15 জন আছি, যখন তৃতীয় আমি হিসাব করে দেখেছি, তৃতীয় আসরেও এই 15 জন বাদে আমি মিনিমাম 7-8 জনকে পাবো যাদের আসলে এই শোতে আসা উচিত ছিল, বড় হতে থাকবে। হ্যাঁ, এরকম আমি মোটামুটি আমার ধারণাতেই আছে আমরা প্রায় 20-30 জন অ্যাক্টিভ সিঙ্গার সংরাইটার আছি এখন। এই জেনারেশন একদম নতুন থেকে শুরু করে, যে মুন ভাই, লিমন ভাই, আমি, লাবিক, আমরা যারা গত প্রায় 15-20 বছর ধরে কাজ করছি। আমি যদি এভাবে একটা 20 বছরের একটা সময়কাল ধরি সিঙ্গার সংরাইটারদের বাংলাদেশে, তো এই 30 জন একসাথে কাজ করলে আমার তো ধারণা সবার জন্যই ভালো হবে। আমরা তো ভীষণ সম্পদশালী, তাহলে আমরা তো জানিও না আসলে, সেটাও একটা ব্যাপার। আমরা 31 তারিখ তো অবশ্যই শুনবো। আজকে একটু সাহস এবং নাহিদের কাছে খালি গলায় শুনতে চাই, স্যার যদি বলেন একটু। নাহিদ সহজে শুরু, ভাই করা শুনি একটু। আমি গাইবো। এই গানটা আমার সরল ব্যামের টাইটেল ট্র্যাক, গানটার নাম হচ্ছে পরিচয় নেই। অল্প একটু গাই। ছিলাম কাছাকাছি, দুজনেই বেঁচে আছি, শুধু বিশ্বাস হয়েছে বদল। আধার কাটেনি আমার,
হারিয়েছি যাহারাবার একাকিত্বের দারুণ ফসল। স্মৃতিগুলো হৃদয়ে থাকবে, আদর সব গুমরে কাঁদবে। আমাদের আর পরিচয় নেই, আমাদের আর যোগাযোগ নেই, আমাদের আর পরিচয় নেই। থ্যাংক ইউ। আমরা একটা সাহস ভাই, হ্যাঁ সাহস ভাই গান শুনি। সাহসী একটা ভাই পারফরম্যান্স শুনতে চাই। আমার গানের টাইটেলটা আচ্ছা হচ্ছে জয়ব শারিফ, একটু অনেক একটা প্রশ্ন থাকবে যে কিভাবে আসলে পার্টিসিপেট করবে অ্যাজ এ লিসনার। আচ্ছা, শোটা হবে 31 তারিখ বনানীর যাত্রা বিরতিতে। টিকিটস এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, যাত্রা বিরতিতে নক করলে কিংবা আজব কারখানার পেজে 01516119595 এটা হচ্ছে হটলাইন নাম্বার। এখানে কল করলে হোয়াটসঅ্যাপ করলে ডিটেইল জানা যাবে। নাম্বারটা আবার খুঁজে পাবেন আমরা ফেসবুক পেজে 01516119595। ওকে, নিশ্চয়ই এখানে নক করলে আমরা স্ক্রিনেও দেখাচ্ছি, আপনারা সেখান থেকে টিকিট কালেক্ট করতে পারবেন নিশ্চয়ই। আমরা সাহসী। আমার গানের টাইটেলটা বন্ধুর হাতে গিটার। যদিও জয় ভাই আমার বন্ধু সুলভ অনেক বড় ভাই, মানে খুব শ্রদ্ধেয় বড় ভাই, কিন্তু ভাইয়ের হাতে গিটার আমার হাতে গান। এই গানটা লিখেছিলাম, শুরু করেছিলাম এবং বাপ্পাদের কাছে চলে গিয়েছিলাম যে দাদা আমাকে একটু সঙ্গীত আয়োজন করে দেন। দাদা করে দিয়েছিলেন সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে। বাড়ি ফেরার পথে ঝুলতে থাকা চৈতালির গেট, অবুঝ চোখে স্বপ্ন আঁকা ভাবনায় অনিঃশেষ, স্বপ্নের ধুলো মাখা পথে হাতে হাত রেখে চলা, দৃপ্ত শপথ প্রেরণায় আজ অপরাজেয় বাংলা। বন্ধুর হাতে গিটার আর আমার কণ্ঠে গান, জীবন পথের ধূসর মায়ায় বন্ধুর পিছু টান। বন্ধুর হাতে গিটার আর আমার কণ্ঠে গান, জীবন পথের ধূসর মায়ায় বন্ধুর পিছু টান। জেগে থাকা ফুলা রোড আর সোডিয়ামের বাতি, হন্ট হয়ে ছুটতাম পথে সন্ধ্যা থেকে রাতি। মামায় বসে গরম ভাত আর মুরগির ঝাল ফ্রাই, এক বাটিতে হয়ে যেত তিনজনের পেটে ঝালাই। বন্ধুর হাতে গিটার আর সঞ্জীব দার গান, আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কোরআনের গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর গান ভাই। ওয়াও, মানে মানে গানের ভিতরে আসলে একজন শিল্পী বেঁচে থাকেন প্রজন্ম থেকে প্রজন্ম, এবং আজকে তিনি চলে এসেছেন কিন্তু যাকে উৎসর্গ করেছেন, এবং ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। সাহস কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি সঞ্জীবদার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা তাই? এবং আমি মানে আমরা একই ভার্সিটি, ঢাকা ভার্সিটির। সঞ্জীবদা জার্নালিজমে পড়তেন। হ্যাঁ জি। তার অনেক বছর পরে মানে ওনাকে দেখেই আমার ইচ্ছা হয়েছিল যে আমি যখন স্কুলে পড়তাম যে আমি জার্নালিজম ডিপার্টমেন্টে পড়বো, এবং ভর্তি পরীক্ষায় সিরিয়ালও পড়ে গেছে এরকম। ওয়াও, সো কানেকশন, কিছু সোল কানেকশন থাকে। হোয়াট আ ক্রিয়েশন, মানে ওয়ান্ডারফুল। গান তো এরকমই হবে আসলে, গানের কাজই তো আসলে এটা করা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং প্রিয় দর্শক বুঝতে পারছেন যে আসলে আজকে তো ডেমো দেখাচ্ছি শুধুমাত্র আমরা, ওই দিন তার পুরো অনুষ্ঠানটি রয়েছে আপনাদের জন্য। এবং কেমন মানুষ হতে পারে সেই দিন? এটা খুব বড় ভেন্যু না, এটা অ্যারাউন্ড হয়তো 150
150। আর অনলাইনে কি এটা লাইভ যাবে বা কিছু কি আছে ব্যবস্থা? না, অনলাইনে লাইভ যাবে না, কিন্তু আমরা শোটা রেকর্ড করব, পরে আমাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মসগুলো আছে সেখানে টুইট করে যাবে। সেটা কেমন লাগে এরকম একটা আয়োজন করতে? একটা তো সাকসেসফুল হয়েছে গত বছর। আমার ভালো লাগে, কারণ আমার এই ধরনের ইভেন্টস করার যে মূল কারণ তো সেটাই। আমি চেয়েছি সবসময় একটু যেই ধরনের কাজ হওয়া উচিত আমার মনে হয় কিন্তু হয় না সেগুলি করে। এবং দুটো দিক আছে, একটা হচ্ছে শোয়ের ধরনগুলো যেমন একটা বিষয়, আরেকটা দিক হচ্ছে বিং অ্যান আর্টিস্ট আমরা কিন্তু বিভিন্ন শো থেকে ফেস করি। মানে আমি যেটা চাচ্ছি, আমার তো গান তো শুধু স্টেজে গেয়ে দিলেই হয় না, একটা পরিবেশ লাগে, একটা শিল্পীর বিভিন্ন সুযোগ সুবিধা লাগে, এই বিষয়গুলো এনশিওর করার একটা চেষ্টা থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি কিন্তু প্রচুর কনসার্টস দেখি। আমার নেশা বা আমার ভালো লাগা আমার এগুলি। আমি আমি যেমন ওই যে দামি গিয়ার্স কিনি, আমার মিউজিক্যাল গিয়ার্স, নট আদার্স। হ্যাঁ, তো এবং আমি আমার সুযোগ হলে আমার প্রিয় শিল্পীর কনসার্ট দেখি। তো আমাদের দেশে আমি অনেক সময় গিয়ে দেখি ওই কনসার্ট দেখতে গেলেও একজন শ্রোতা ওই সুযোগটা ঠিকমতো পায় না। মানে তাকে নানানভাবে তার এক্সপিরিয়েন্সটাকে নষ্ট করা হয় ইন দ্য সেক অফ কমার্শিয়ালিজম। তা আমার কাছে একটা কনসার্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিল্পী এবং শ্রোতা, ওটার বিপণনটা না। আচ্ছা, এই দুটো জিনিস ঠিক থাকলে, যেহেতু আমি গান বেচেই খাই বলছি, আমি বিশ্বাস করি বিপণনটা ঠিকঠাক এমনিতেই হয়ে যাবে। আমরা হয় কি মানে শুধু শুধু ওটায় বেশি মনোযোগ দিই। যেমন আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, আমি ঢাকায় নচিদার 30 বছর করেছিলাম ঢাকায়, মানে 30-এ নচিকেতা শিরোনামে। তা আমাদের দেশে আপনি দেখবেন যে কোনো কনসার্টে এত বেশি মিডিয়া ইন্টারফারেন্স থাকে, আপনার কনসার্ট দেখার এক্সপিরিয়েন্স নষ্ট হয়ে যায়। আমি একটা গান শুনছি তন্ময় হয়ে, সামনে দিয়ে ক্যামেরা যাচ্ছে, মানুষ হাঁটতেছে, হ্যাঁ, 5 জন দাঁড়ানো আছে, ফোন দিয়ে ভিডিও করতেছে, দরকার নেই। এটা কিন্তু পৃথিবীর কোথাও দেখবেন না। মিডিয়া থাকে শোয়ের বাইরে, শো শেষে একদম দর্শক বেরিয়ে বলবেন ওনার কেমন লেগেছে। আর ইফ দে হ্যাভ দ্য অ্যাক্সেস, আর্টিস্ট হয়তো একটা আলাদা প্রেস কনফারেন্স করবে, আর ব্রডকাস্ট তো আলাদা। ওই শোয়ের ভেতর ঢুকে 10টা টিভি চ্যানেল মিলে ওই যে 1 মিনিটের কি বলে ইয়ে বাইট নিয়ে এই ফেসবুকে তার হিট লাইক বাড়ানো তো আমার শো করার উদ্দেশ্য না। আমার শো করার উদ্দেশ্য যিনি টাকা দিয়ে টিকিট কিনেছেন তিনি গান শুনবেন, এবং যে শিল্পী গান গাইতে এসেছেন তিনি আনন্দ নিয়ে তার শ্রোতাদের জন্য গান গাইবেন। তো আমার যে কোনো ধরনের আয়োজনের ক্ষেত্রে এই বিষয়গুলো আমার মাথায় থাকে, এবং আমি চেষ্টা করি ওই এক্সপিরিয়েন্সটা দিতে দুজনকেই, শ্রোতাকেও একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে এবং যিনি গাইছেন। আমি যোগ করতে চাই, সাধারণ শ্রোতা হিসেবে বলছি, গান শুনবার সময় একটা কথা বললেও খুব বিরক্ত লাগে। এক্স্যাক্টলি কনসেন্ট্রেট করি। এখানে আমি একটু অ্যাড করি, ইয়াং আর্টিস্ট হিসেবে মানে আমরা জয় ভাইকে যেভাবে পাই, জয় ভাই কিন্তু মানে আমাদের ইয়াং আর্টিস্টদের জন্য, এখন আমরা যারা চেষ্টা করছি গান করবার জন্য, তাদের জন্য একটা আশ্রয়। কারণ আমরা কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে মানে প্ল্যাটফর্মগুলোর আয়োজনই হয় না। তো জয় ভাই যেইভাবে চিন্তাগুলো করেন, এবং সেখানে শুধু যে ওই যে ওনাদের সমসাময়িক যারা তারাই শুধু নয়, আমাদের মতো আমরা যারা শুরু করছি, আমরা যারা চেষ্টা করছি, তাদেরকেও যেভাবে সম্পৃক্ত করেন। এবং আমি জানি যে কত ব্যান্ড যারা নতুন চেষ্টা করছে তারা ভাইয়ের স্টুডিওতে চলে যায়। আমি নিজেই আমার ব্যান্ড মানে ওই জায়গাগুলো, ওই যে আশ্রয়টা, এটা খুব জরুরি। এবং সেখান থেকে আমার মনে হয় যে একসাথে কাজ করার যে প্রক্রিয়া, যেমন আমরা শিখতে পারছি, আমরা সিনিয়রদের সাথে। এটা যেটা হচ্ছে কি, আমি তো আমার বড় ভাইদের কাছ থেকে পেয়েছি। সো আমি জিনিসটা কিভাবে দেখি, আমি তো আসলে তাদের রিপে করতে পারবো না। মানে আমার প্রথম অ্যালবামে বাপ্পা ভাই গান করে দিয়েছেন, আমি কি বাপ্পা ভাইকে সেটা শোধ করতে পারবো কখনো? অসম্ভব, আমার জীবনেও পারবো না। তো আমি যদি আমার একটা ছোট ভাইয়ের গান করে দিই, আমি মনে করি সেটা আমি আমার দায় শোধ করলাম। হ্যাঁ, ওই আমার জীবনের প্রথম ভাই স্টুডিওতে যাওয়া কয়েকদিন আগে। সো এই শোটার সাথে সংযুক্ত হওয়াটা কিভাবে? জাস্ট আমরা র্যান্ডমলি আড্ডা দিচ্ছি, গান করতেছি, ভাই গান শুনতেছে, ভাই গান শোনাচ্ছে, হাতে সময় একদম কম, তাড়াতাড়ি বলবেন। সো ওই জায়গা থেকে, আচ্ছা তুমি কিন্তু গাচ্ছ গানওয়ালা গান করতে, বলে ফেললো, হ্যাঁ একটা গান ভালো লাগলো, এই গানটা আমি প্রডিউস করতে চাই। সো এইটা তো আসলে আরো অনেকেই একদম লেগেছে, একদম নিজে যেভাবে পেয়েছেন ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করছেন। এবং আজকের দিনেও এই গানওয়ালাদের গান, এই কনসেপ্টটা এখনো ফিউচারিস্টিক, এটা হয়ে গেছে অলরেডি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। এবং প্রিয় দর্শক, আপনাদের সবাইকে দাওয়াত রইল, যেমনটি বলেছিলেন শারীর ভাই, আগামী 31 অক্টোবর বনানীর যাত্রা বিরতিতে সে আয়োজনটি হতে চলেছে। সবাইকে আমন্ত্রণ রইল সেখানে, বাকিটা তো আপনি জানতেই পারবেন, নাম্বারটি বলে দিয়েছি আমরা। সবাই ভালো থাকবেন এবং গান শুনবেন অবশ্যই বেশি বেশি করে বাংলা গান। এবং সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল।